কিন্তু এই বাহরাইনের অবস্থা আপনার এখনো এখনো এই যে আপনার সাথে কথা বলছি, এখনো 2 দফা হামলা হয়েছে, বুঝছেন? আমরা কি চলে যাচ্ছি? এখন আমাদের সরকারও তো কিছু আমাদের নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখাইতেছে না। এখন আমাদের কি করা উচিত? আমি আজকে একটা রিপোর্ট দেখলাম যে আপনার আহ, ইরানে পুতিন 2বার গেছিল। মানে বিগত পুতিন আপনার ক্ষমতা আসার পরে ইরানে মাত্র 2বার সফর করছিল। একটা হলো আপনার 2007 সালে, 2007 সালে আপনার 16ই অক্টোবর। আর একটা হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় আপনার 2022 সালে 19 জুলাই পুতিন সফর করলো। তখনই আসলে ইরানের আমাদের যে ইরানের আপনার সর্বোচ্চ লিডার আয়তুল্লাহ খামেনিকে যে মেসেজটা দিল, মানে বিষয়টা হলো যে আপনার তুর্কমেনিস্তানের যে গ্যাসটা ছিল, গ্যাস আমেরিকা চাইছিল, যে পশ্চিমা বিশ্ব চাইছিল আপনার ওইখান থেকে গ্যাসটা নেওয়ার জন্য। তখন রাশিয়া হয়ে রাশিয়া হয়ে, তারপরে ইরান হয়ে, তুরস্ক হয়ে ওই গ্যাসটা নেওয়ার জন্য আর কি। তখন পুতিন যে সফরটা করছিল আপনার 2022 সালে 19 জুলাই, তখনই আসলে ইরানে এসে যে মেসেজটা দিল যে যদি পশ্চিমা বিশ্ব যদি তুর্কমেনিস্তান থেকে গ্যাস নিতে হয় তাহলে রাশিয়া হয়ে যেন নেয়। রাশিয়া হয়ে নিলে এখানে সুবিধা হলো, ধরেন আপনার পাইপলাইনের যে কন্ট্রোলটা আছে সেই কন্ট্রোলটা যেন রাশিয়ার হাতে থাকে। মানে পশ্চিমা বিশ্ব চাইছে রাশিয়ারে ক্রস করে ইরানের সামরিকভাবে চাপে রেখে কন্ট্রোলে আইনা এটা আপনার পাইপলাইনটা ইরান হয়ে তুরস্কর মাধ্যমে নেওয়ার জন্য। সেই মেসেজটা মনে করেন 2022 সালে 19 জুলাই সেই মেসেজটা পুতিন আয়াতুল্লাহ খামেনিকে দিয়ে গেছে যে এভাবে। তখন তখন একটা মেসেজ দেওয়া হয়েছিল আসলে, শেষ মানে করতে সামরিক অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, মানে তখনই যে আপনার পুতিন এসে মেসেজ দিয়ে গেছে যে আসলে ভবিষ্যতে ইরানের উপরে আমেরিকার কর্তৃত্ব অথবা আপনার ক্ষমতা পালাবদল এগুলোর চেষ্টা করবে। চেষ্টা করতে মানে পারে। তখন থেকে, হ্যাঁ, করতে পারে, তখন থেকে মানে মেসেজটা ক্লিয়ার করে দিয়ে গেছে আর কি। জি, আপনাকে ধন্যবাদ। জনাব আবুল চৌধুরী বলুন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, সাগর ভাই, আমি ফরাজ স্যারকে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। ফরাজ স্যার কি আছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছেন, বলুন। না, এটা তো বাণিজ্যের খেলা, আমরা শুরু থেকেই বুঝতে পারতেছি, টোটালটাই বাণিজ্যের খেলা। এখন মধ্যপ্রাচ্যে কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমাদের চেয়ে ভালো বলতে পারছেন। বিশেষ করে সাগর ভাইয়ের কিছু মাঝে মধ্যে বিশ্লেষণটা আমি ফলো করি, এবং ফরাজ স্যারের কন্টিনিউ তো আপনার এই পেজে উনি আসছেন, কথা বলছেন। এবং এই যে 2025 সালের জুন মাসে যে 12 দিনের যুদ্ধটা হলো, এরপর থেকে এখন আবার শুরু হইলো। আমেরিকা তো টোটালটাই জানতো ইরানের কোথায় কি আছে না আছে, সবকিছু তো জেনে শুনেই তো আমেরিকা নামছে। এই ব্যাপারটা আমি একটু ফরাজ স্যারের কাছ থেকে একটু বিশ্লেষণটা চাচ্ছিলাম আর কি। জি, আপনাকে ধন্যবাদ। জনাব থ্যাংক ইউ। SPN শাহ পরান বলুন। আসসালামু আলাইকুম সাগর ভাই। আচ্ছা, বলুন। সাগর ভাই, আমি বাহরাইন থেকে বলছি। আমার কোনো প্রশ্ন নাই, আমার একটাই, আমরা যারা বাহরাইনে আছি এখন দেখতেছি যে পরিস্থিতি অনেক খারাপ। এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের সরকারও তো কিছু আমাদের নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখাইতেছে না। এখন আমাদের কি করা উচিত? আমরা কি চইলা জি, যাবো না চইলা যাবো? কোনো কিছু ইয়া করতে, কিন্তু এই বাহরাইনের অবস্থা আপনার এখনো এখনো এই যে আপনার সাথে কথা বলছি, এখনো 2 দফা হামলা হয়েছে, বুঝছেন? তো মানে এই মুহূর্তে হামলা এখন হচ্ছে আমরা বাহরাইনে। কিভাবে জি, আবার আমরা পড়ছে আপনার মানে আপনার আপনারা সেফ থাকেন, বিভিন্ন নিরাপদে থাকেন। আপনাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনুরোধ হলো, আপনারা সবসময় আমাদের যে বাংলাদেশি দূতাবাস রয়েছে সেখানের সাথে যোগাযোগ রাখবেন। কোনো কিছু বিপজ্জনক দেখলে তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের নাম্বারটা সাথে রাখবেন। কি করণীয় তাদের সাথে যোগাযোগ করবেন। তারা অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে সরকারের যে সকল ধরনের নির্দেশনা আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে। যদি না করে, যদি ওরকম ভাবে কোনো রেসপন্স না করে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সে নিয়ে কথা বলবো, কাজ করব আপনাদের আমরা নিরাপত্তা সবার আগে। আমরা তবে এই কিন্তু মুহূর্তে হুট করে চলে যায় এই ধরনের সিদ্ধান্ত না নিয়ে অপেক্ষা করুন, আমাদের সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করুন। দ্যাটস ইট। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। জি, আমি একটু যেতে চাই জনাব প্রধান হোসেন। যে সমাধানের যে অবস্থা দেখতে, মিটিং তো হয়েছে যতটুকু শুনেছি পাকিস্তানে।
এই মিটিং এর উপর কতটুকু নির্ভর করা যায়? আপনার কাছে কি মনে হয়? একদিকে যেমন ইরানের স্পিকার বলছে যে একদিকে পিস টকের কথা বলছে শত্রুরা, অন্যদিকে গ্রাউন্ডে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, মানে একটা ডিসিভ একটা অবস্থান দেখা যাচ্ছে পশ্চিমাদের। তাহলে এখানে পাকিস্তানের ভূমিকা আসলে কতটা ইফেক্টিভলি রাখতে পারবে বলে মনে করেন? ধন্যবাদ সাগর ভাই। এখন কূটনীতির জায়গাটাতে আসলাম আমরা। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের যে আচরণ এবং ইরানের উপরে যে ইসরায়েলকে নিয়ে একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে নিরীহ লোকদেরকে প্রতিদিন মারছে, সেটার জন্য কিন্তু পশ্চিমা বিশ্ব খুব ফেড আপ। এবং এই প্রথমবারের মতো আমেরিকা কিন্তু একেবারেই আপনার ন্যাটো আমেরিকার বিরুদ্ধে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন গেছে, কয়েকটা দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ইউরোপের একদম রিয়েক্ট করেছে সরাসরি। তারা কোনো ভয়ই পায় নাই। যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও কথা বলেছে, কড়া কথা। ইটালির মেলোনি তিনিও বলেছেন। তারপরে আপনার স্পেনের প্রধানমন্ত্রী খুব জোরালো ভাবে সমালোচনা করেছেন। তাইলে সবচেয়ে দেখা গেল এই প্রথমবারের মতো আপনার পশ্চিমা বিশ্ব আমেরিকা থেকে সরে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় তাদেরকে যে মধ্যস্থতা করার জন্য আপনার এই ডোনাল্ড ট্রাম্প ডাকবে, তারা আসবে না। কারণ জানে যে ডোনাল্ড ট্রাম্প এগুলো নিয়ে এক ধরনের খেলা খেলে। তারা জানে যে তারা যদি মধ্যস্থতা করতেও আসে, ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় ডিল ক্যান্সেল করে ফেলতে পারে। তাই ইউরোপের দেশগুলোর একটা মর্যাদা আছে, তাই তারা ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে না। এই দুতোয়ালি বা কূটনীতির কাজটাও তারা কাঁধে নিচ্ছে না। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। এইবার রইল ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, যে পাকিস্তান করতে পারে, সৌদি আরব করতে পারে, ইজিপ্ট করতে পারে এবং টার্কি করতে পারে। এইবার আসে যদি, এবং ভারতের নাম আসে না, ভারতের ক্রেডিবিলিটিও না, একটু পরে বলতেছি এইটা। তো এইখানে তারা বলেছে পাকিস্তান, এইখানে পাকিস্তানের উপরই সবচেয়ে বেশি মানে ইরান নির্ভর করে এই মুহূর্তে। অর্থাৎ উভয় পক্ষে আমেরিকা ও পাকিস্তানকে বোধহয় বিশ্বাস করছে, বিশেষ করে আসিম মুনিরকে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপরে আবার ডোনাল্ড ট্রাম্পের একটা আস্থা আছে। এটা একটা গুড জেস্টার হতে পারে। মুনির আস্থা আছে বলে আমেরিকাও চাচ্ছে যে এখানে বোধহয় পাকিস্তান মোর কোয়ালিফাইড টু নেগোশিয়েট। আর ইরানেরও একটা আস্থা আছে। আর বাকি যে দেশগুলো, যে ইজিপ্ট বলেন, টার্কি বলেন, সৌদি আরব বলেন, এগুলোর প্রতি ইরানের কোনো আস্থা নাই। ইতিমধ্যেই বোধহয় পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী এবং ফরেন মিনিস্টার ইসাক দার, উনি এই দেশগুলোকে ডেকেছেন, পাকিস্তানকে, ইজিপ্টকে এবং সৌদি আরবকে, টার্কিকে ডেকেছে ইসলামাবাদে, যে তারা একটা প্রাইমারি একটা মিটিং করবে যে এই ডিপ্লোমেসিটা কোন দিকে অগ্রসর করা যায় বা কিভাবে এটাকে এগিয়ে নেওয়া যায়। এই জিনিসটা নিয়ে আলোচনা করার জন্যই কিন্তু ইসাকদার এই মিটিংটা করছে।